একটু আগে থানার পেটা ঘড়িতে ঢং ঢং করে 12টা বেজে গেছে। কিছুতেই ঘুম আসছে না। পাশ বালিশ জড়িয়ে এপাশ আর ওপাশ করছি। বেশ গরম পড়ে গিয়েছে। আমি আবার গরম একটুও সহ্য করতে পারি না। মাথার উপর বনবন করে পাখা ঘুরছে, তাও কপালে গলায় বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। পাশে ত্রিলোচন অকাতরে ঘুমাচ্ছে। নাক নয়, যেন সানাই। বিচিত্র সব শব্দ বের হচ্ছে। হঠাৎ ত্রিলোচন ধড়মড় করে বিছানার উপর উঠে বসল। বলল, ওই ওই আবার। আমি লজ্জা পেলাম। বললাম, না ভাই ত্রিলোচন, সেসব কিছু নয়। আমি পাশ ফিরছিলাম, তাই খাটটা দুলে উঠল। ত্রিলোচন সপ্তাহ 3 গৌহাটি থেকে ফিরেছে, দারুণ ভূমিকম্পের পর। এক রাত্রে 16 বার গৌহাটির মাটি কেঁপে উঠেছিল। লোকজন বাড়ির মধ্য থেকে সবাই মাঠে রাস্তায় এসে জড়ো হয়েছিল। তারপর থেকে ত্রিলোচনের কেবল ভয়, এই বুঝি বাড়িঘর দুলছে। কথা বলতে বলতে চমকে ওঠে, ঘুমাতে ঘুমাতে বিছানায় উঠে বসে। বলে, ওই ওই আবার। এইবার কিন্তু ত্রিলোচন অন্য কথা বলল। না না, ভূমিকম্পের কথা বলছি না। তবে? বেড়াল বেড়াল, রান্নাঘরে খুটখাট শব্দ শুনছ না? আমি অবশ্য শুনিনি, তবে বাড়িতে বেড়াল আছে তা জানি। একটা নয়, দুটো নয়, গোটা 5। রেশন কার্ড নেই, তাও তাগড়া তাগড়া চেহারা। তাড়া করলে পালায় না, লেজ শক্ত করে গোঁপ ফুলিয়ে ফিরে দাঁড়ায়। মুখে বলে মেয়াও। আমাদের বাড়ি থাকে বটে, কিন্তু একটা বেড়ালও আমাদের নয়। সব আমদানি হয়েছে পাশের খাটাল থেকে। দুধ খেয়ে খেয়ে বোধহয় মেজাজ বিগড়ে গিয়েছে, তাই মুখ বদলাতেই এ বাড়িতে ঢুকেছে। মাছ মাংস তো খাই, কিন্তু বেড়ালে কাঁচা আনাজপত্র খায় তা জানা ছিল না। ভাড়ার ঘরে ঢুকে আলু কামড়ায়, কপি চিবোয়, শাকসবজি কিচ্ছু বাকি রাখে না। শুধু কি তাই, ভোরবেলা খবরের কাগজ দিয়ে যায়, বারান্দায় পড়ে থাকে। নিচে নেমে পড়তে গিয়ে দেখি একটা বেড়াল সম্পাদকীয় চিবিয়ে চিবিয়ে শেষ করছে, আর একটা সিনেমার পাতার উপর আয়েশ করে শুয়ে আছে। একদিন ত্রিলোচন বলল, দাদা, হয় বেড়াল বিদায় করো, নয়তো আমাকে অনুমতি দাও, আমি আসামে ফিরে যাই। এর চেয়ে আমার ভূমিকম্পে মরাও ভালো। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি হলো? কি হলো না তাই বলো। ত্রিলোচন তার নতুন কেনা টেরিলিন শার্টটা তুলে দেখালো। একটা হাতা নেই, একদিকের কলারের অর্ধেকটা চিবোনো। বিস্মিত হলাম। সে কি, বেড়ালে এই করেছে? তোমার কি ধারণা আমি ভাতের সঙ্গে খেয়েছি? আর কিছু বললাম না। মনে মনে ঠিক করলাম, আর নয়, এবার যেরকম করেই হোক বেড়ালগুলো তাড়াতেই হবে। এর আগে যে চেষ্টা করিনি এমন নয়। বহু কষ্টে মাছের লোভ দেখিয়ে পালের গোদা বিড়ালটাকে ধামাচাপা দিয়েছিলাম। তারপর ধামা থেকে থলিতে বদলি, মোড়ের পার্কে ছেড়ে দিয়ে এসেছিলাম। তারপর বাড়ি ফিরে দেখলাম বেড়ালটা আমার আগেই ফিরে এসেছে। ঠিক সিঁড়ির মুখে বসে জিভ দিয়ে গোঁফ চাটছে। আমাকে দেখে একটা চোখ বন্ধ করে বিশ্রীভাবে বলল, মিয়াও। স্বরটা শুনে আমার যেন মনে হলো, কেমন জব্দ। মুশকিলে পড়ে গেলাম। ইঁদুর তাড়াবার জন্য ভিটে বেড়াল পোষা যায়, কিন্তু বেড়াল তাড়াবে কোন জন্তু? ত্রিলোচন বলল, এক কাজ করতে পারো, ভালো একটা কুকুর পোষো, বেশ বদরাগী কুকুর। কথাটা মনে লাগলো। এধারে ওধারে কুকুরের খোঁজ করতে লাগলাম। ত্রিলোচন আরও একটা কথা বলে দিয়েছিল, দেশি কুকুর এনো না, ওদের বিশ্বাস নেই। বেড়ালের সঙ্গে হাত মিলিয়ে হয়তো সহ অবস্থান করবে। তোমার বিপদ কমবে না, খরচ বাড়বে। একেবারে খাস বিলিতি কুকুর খোঁজো। পার্ক সার্কাসের ওদিকে কুকুরের দোকানের একজন খবর আনল। ত্রিলোচনকে সঙ্গে নিয়ে একদিন গিয়ে হাজির হলাম। দরদস্তুর করতে করতে মাথায় হাত চাপড়ালাম। যত ছোট কুকুর তার দাম তত বেশি। একেবারে বড় সাইজের দাম যদি 200 টাকা হয়, ছোট্ট তুলোর একটা পুঁটুলি হাতের চেটোর সাইজ দর হাঁকল 600 টাকা। ত্রিলোচন জামার আস্তিন ধরে টান দিল।
চলে এসো দাদা, মোটেই ব্যাপার সুবিধার নয়, কিছু না কিনলেও হয়তো পয়সা দিতে হবে। দুজনে পালিয়ে বাঁচলাম। যা, দিন তিনেকের মধ্যে একটা ব্যবস্থা হলো। খবরের কাগজে দেখলাম এক ধনী ভদ্রলোক বিদেশ চলে যাচ্ছেন। তার একটা বুলডগ কুকুর কোনো কুকুর প্রেমীকে দান করে দিয়ে যেতে চান। এমন সুযোগ আর আসবে না। খিদিরপুরের ঠিকানা ছিল, খুঁজে খুঁজে ফটকে গিয়ে দাঁড়ালাম। আসবার কারণ শুনে দারোয়ান সাবধান করে দিল, ভদ্রলোকের বিদেশ যাওয়ার কথা সব বাজে, দেশ মাদ্রাজে, হয়তো সেখানেই যাবেন। ওটা কুকুর নয় বাবু, শয়তান। 1 মাস হলো ভদ্রলোকের এক বন্ধু চা বাগানের ম্যানেজার কুকুরটা দিয়েছে। এর মধ্যে ভদ্রলোকের ছেলেকে কামড়েছে, গিন্নিমাকে, আর্দালিকে, ড্রাইভারকে। কাল মালিকে এমন তাড়া করেছিল, বেচারি বারান্দা থেকে প্রাণের ভয়ে লাফিয়ে পড়ে গোটাচারেক দাঁত ভেঙেছে। কুকুরের নয়, নিজের। আমি ছুটির দরখাস্ত করেছি, কুকুর না গেলে আমি ফিরব না। আমি একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম। তবে ত্রিলোচন কিন্তু পূর্ণ মাত্রায় উল্লসিত। বলল, এই রকম কুকুরই তো আমাদের দরকার। আমাদের বউও নেই, ছেলেপুলেও নেই, শুধু আমরা দুজন। শোবার ঘরে দুজনে খিল দিয়ে দেব, আর কুকুরটা খোলা থাকবে নিচে। ব্যাস, আর দেখতে হবে না। একটা বেড়ালের টুঁটি টিপে ধরবে আর আছাড় মারবে। ত্রিলোচন মুখ চোখের এমন ভাব করল যেন এই আছড়ানোর দৃশ্য সে চোখের সামনে দেখতে পাচ্ছে এবং উপভোগ করছে। কুকুরটা দেখলাম, মোটা চেন দিয়ে থামের সঙ্গে বাঁধা, রক্তাক্ত দুটি চোখ, থ্যাবড়া মুখ, নাকের বালাই নেই, দাঁতের ফাঁক দিয়ে জিভটা ঝুলে পড়েছে। আমাদের দেখে এমন একটা বিকট চিৎকার করল যে ত্রিলোচন তীর বেগে ভদ্রলোকের পিছনে আশ্রয় নিল। আমি কদিন টনসিলে কষ্ট পাচ্ছিলাম। আওয়াজে শিউরে উঠতেই মনে হলো টনসিল দুটো স্থানচ্যুত হয়ে গলা দিয়ে পেটের মধ্যে পড়ে গেল। ভদ্রলোক মহানুভব, কুকুর দিলেন, চেন দিলেন, নিয়ে যাবার জন্য নিজের মোটর দিলেন। কুকুরটাকে সিটে বসালাম না, তাহলে আমাদের আর পাশে বসে যেতে হতো না। সাহেবই বলল কুকুরটাকে পিছনের লাগেজ ক্যারিয়ারে ঢুকিয়ে নিতে। তাই হলো। কুকুরটাকে তো বাড়ি নিয়ে আসা হলো। এখন সমস্যা হলো তাকে নামানো। যে কাছে যায় তার দিকে রক্তাভ চোখ মেলে যেভাবে চাপা গর্জন করে, তার আর এগোবার সাহস হয় না। আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। ঠাকুর, 2 জোয়ান চাকর, জাঁদরেল ঝি সবাই পিছিয়ে গেল। মতলব বাতলালো ভদ্রলোকের ড্রাইভার। বলল, আপনাদের বাড়িতে কি ঘুমের বড়ি আছে? আমাদের খিদিরপুরে গিন্নিমার কাছে ছিল। গিন্নিমা কর্তাবাবুর কাছ থেকে একবার 500 টাকা ধার নিয়েছিলেন। কর্তাবাবু বলে বলে হয়রান, ফেরত দেবার আর নাম নেই। রাত্রে শুতে এসে বাবু তাগাদা করতেন বলে গিন্নিমা বড়ি খেয়ে শুয়ে পড়তেন। বাবুর কোনো কথা কানে যেত না। দুধের সঙ্গে সেই বড়ি খাইয়ে দিলেই টাইগার ঘুমিয়ে পড়বে, তখন পাঁজাকোলা করে নিয়ে যাওয়া যাবে। মনে পড়ে গেল সহজে ঘুম হয় না বলে 1 শিশি বড়ি কিনেছিলাম, কিন্তু সাহস করে খেতে পারিনি। কি জানি, যদি মাত্রা বেশি হয়ে যায়, তাহলেই আর ইহলোকে চোখ খোলবার অবকাশ পাব না। শিশি নিয়ে এসে বললাম, দুধের মধ্যে একটা বড়ি দিই। ড্রাইভার হাসল। খাস বিলিতি কুকুর বাবু, একটা বড়িতে কখনো ওদের চোখ বোঝানো যায়? গোটা 3 দিন। তাই দিলাম। চুকচুক করে টাইগার দুধটা খেল, তারপর থাবার উপর মুখ রেখে নিঝুম হয়ে পড়ল। নিন বাবু, এইবার তুলে নিয়ে যান। কুকুরটার অবস্থা দেখে অবশ্য মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই বাঘা কুকুরকে কোলে তুলে নিতে সাহস হলো না। কি জানি, কপট নিদ্রার কৌশল তো শুধু শ্রীকৃষ্ণের একচেটিয়া নয়। তাই ড্রাইভারকে বললাম, তোমাকে চেনে, তুমিই তুলে বাড়ির মধ্যে দিয়ে যাও না। ড্রাইভার হাসল। আর চেনাচিনি কি বাবু, ওর কি আর সে শক্তি আছে? জ্ঞানই তো নেই, আত্মীয় পর চিনবে কি করে? আমার এমনিতেই দেরি হয়ে গেছে, এখনই আবার গিন্নিমাকে নিয়ে বের হতে হবে। ড্রাইভার উঠে নিজের আসনে বসে পড়ল, চালনচক্রে হাত রেখে। অগত্যা নিরুপায় হয়ে আমি আর ত্রিলোচন কুকুরটাকে বয়ে দোতলার বারান্দায় রাখলাম। ঈশ্বর জানেন ঘুমের বড়িগুলো ভেজাল কিনা। বারান্দায় শোয়াতেই মিটমিট করে চেয়ে দেখল। তাড়াতাড়ি চেনটা বেঁধে লাফিয়ে সরে এলাম দুজনে।
ত্রিলোচন বলল, ব্যাস দাদা, বেড়ালের অত্যাচারে হাত থেকে নিশ্চিন্ত। দিন তিনেক বেড়ালগুলো ধারে কাছে ঘেঁষল না, চৌকাঠের ওপারে বসে জটলা করতে লাগল। কিন্তু 3 দিনে আমাদের অবস্থা কাহিল। রেশনের চাল আটা খতম, মাছ মাংস চেটেপুটে নিঃশেষ করল, পাত খালি হলেই বিকট গর্জন। ত্রিলোচনকে বললাম, ভাই, বেড়াল তাড়াতে গিয়ে আমাদের যে পথে বসতে হবে, সারাটা সপ্তাহ খাবো কি? ত্রিলোচন অভয় দিল, একটা সপ্তাহ না হয় উপোসই দিলাম দাদা, তবু তো বেড়ালগুলো শায়েস্তা হবে। চতুর্থ দিন আমি আর ত্রিলোচন বারান্দায় বসেছিলাম। পেটে ভাত নেই, বিকালের ফুরফুরে হাওয়া তাই সেবন করেই পেট ভরাচ্ছি। হঠাৎ একটা আর্তকণ্ঠ। দুজনেই দাঁড়িয়ে উঠলাম। তারপর যা দেখলাম তাতে আমার মাথার সমস্ত চুল খাড়া হয়ে উঠল। ত্রিলোচনের মাথায় চুলের বালাই নেই, মসৃণটা। সে বিস্ফারিত দৃষ্টি মেলে চেয়ে রইল। টাইগার তীর বেগে রাস্তা দিয়ে ছুটছে, গলায় ছেঁড়া চেন, আর তাকে তাড়া করে নিয়ে চলেছে গোটা 8 বেড়াল। বাড়িতে 5টা ছিল তাই জানতাম, কিন্তু বাড়তি 3টে বোধহয় কোথা থেকে ভাড়া করে এনেছে কুকুর তাড়াবার জন্য। এমন দৃশ্য মানুষের জীবনে একবারই দেখবার সুযোগ হয়। চেয়ারে বসে পড়ে দুজনেই দেখলাম, একটু পরেই বীর বিক্রমে 8টি বেড়াল ফিরে আসছে। টাইগার ধারে কাছে কোথাও নেই। যথারীতি আবার বেড়ালের উপদ্রব শুরু হলো। তরিতরকারি, কাগজপত্র, কাঁচের জিনিসপত্র সব গেল। এই সময় পাড়ার এক অধ্যাপকের কাছে দুঃখের কথা জানাতে তিনি সদুপদেশ দিলেন। ভদ্রলোক মনস্তাত্ত্বিক, প্রাণীদের আচার আচরণ সম্বন্ধেও বিশেষজ্ঞ। তিনি বললেন, কিচ্ছু নয়, ওদের মধ্যে ভয়ের সঞ্চার করতে হবে। ত্রিলোচন সভয়ে বলল, কারা করবে? কেন, আপনারা নিজেদের ঐতিহ্য ভুলে যান কেন? একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, আমরা তো সেই বংশেরই সন্তান। আমি ঢোক গিললাম। 8টা বেড়াল লঙ্কা জয়ের চেয়ে খুব সোজা ব্যাপার মনে করছেন? শুনুন, কোনো রকমে পালের গোদাটাকে বস্তাবন্দি করুন। আমি বাধা দিয়ে বললাম, সে চেষ্টা একবার হয়ে গেছে, মোড়ের পাড়কে ছেড়ে দিয়েছিলাম। অধ্যাপক অধৈর্য হয়ে হাত নাড়লেন। না না, ওভাবে হবে না, ওদের মগজের মধ্যে ওলটপালট করে দিতে হবে। স্মৃতিশক্তি যাতে নষ্ট হয় তাই করতে হবে আগে। কিরকম? বস্তাবন্দি করে প্রথমে নাগরদোলায় চড়ান, খুব ঘুরপাক খা, তারপর ট্যাক্সিতে উঠিয়ে এলোমেলোভাবে ঘুরিয়ে অনেক দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিন। পালের গোদার অভাব বাকি বেড়াল কটা টের পেলেই দেখবেন ওরা ভয় পেয়ে যাবে, ওদের মনোবল ভেঙে যাবে, আহারে রুচি কমে যাবে, সংসার আর ভালো লাগবে না, 1টা 2টো করে কাছাকাছি জঙ্গলে চলে যাবে। ত্রিলোচন বলল, বেশ, কাজটার এমন কি শক্ত, তাই করা যাক। আমি তবু সন্দেহ করলাম, কিন্তু গোদাটাকে ধরা কি সহজ কথা? দেখাই যাক না। দিন 7 মধ্যে ত্রিলোচন অসাধ্য সাধন করল। বাগবাজার থেকে বাদাম পেস্তা দেওয়া ক্ষীর এনে রান্নাঘরে রাখল। একটা ঝুড়ি পাশে কাত করে তাতে দড়ি বাঁধা। বেড়াল ক্ষীর খেতে এলেই দড়ি ধরে টান, আর ঝুড়ির তলায় বেড়াল চাপা পড়বে। ঠিক তাই হলো, তবে একসঙ্গে 2টো বেড়াল চাপা পড়ল, গোদাটা আর একটা বাচ্চা। বাচ্চাটাকে ছেড়ে দিয়ে গোদাটাকে থলিতে বন্ধ করা হলো। অবশ্য ত্রিলোচন 2 হাতে বক্সিং গ্লাভস পরে নিয়েছিল, পাছে আঁচড় লাগে। আমাদের ভাগ্য ভালো, সেই সময় রাসের মেলাও আরম্ভ হয়েছিল। ঘণ্টা খানেক তাকে নাগরদোলায় ঘোরানো হলো। বেড়ালের মগজের কি হলো জানি না, তবে ত্রিলোচন বার 3 ঘড়ঘড় করে বমি করল। তারপর ট্যাক্সি ডেকে 2 ভাই দুপাশে, মাঝখানে থলে আমাদের যাত্রা শুরু হলো। ঠিক করে নিয়েছিলাম যে বেড়ালটাকে ময়দানে ছেড়ে দেব, যাতে আর লোকালয়ে প্রবেশ করতে না পারে। তাই প্রথমে গেলাম টালা, সেখান থেকে দক্ষিণেশ্বর, ট্যাক্সি ঘুরিয়ে বেহালা হয়ে চলে গেলাম শিবানীপুর, আমতা, ফলতার গঙ্গার ধার, তারপর আবার টালিগঞ্জ, সেখান থেকে গড়ের মাঠ। মাঝপথে ত্রিলোচনের কি মনে হলো, সে বলল,
দাদা, এক কাজ করলে হয়। কি? হাজার হোক কৃষ্ণের জীব, এভাবে মাঠে ময়দানে ছেড়ে দিলে, কিছু হয়ে গেলে আমাদের পাপ স্পর্শ করবে। কিন্তু লোকের বাড়ির দরজায় ছাড়াটা কি সমীচীন হবে? না না, তা বলছি না। ময়দানেই ছাড়ব, তবে কোনো হোটেলের উল্টো দিকে, যাতে পরে হেঁটে হেঁটে হোটেলে গিয়ে উঠতে পারে। তাহলে আর অনাহারে মরবে না। বেশ, তোমার ইচ্ছা। তাই ঠিক হলো। গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে ময়দানের পাশে ট্যাক্সি থামল। আসল ব্যাপারটা ড্রাইভারের জানা ছিল না। উদ্দেশ্যহীন ঘোরাফেরাতে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সব শুনে চেঁচিয়ে উঠল, এর জন্য এত ঝামেলা! সোজা গঙ্গামায়ের কোলে বিসর্জন দিয়ে দিন, আপনারাও বাঁচবেন, বেড়ালেরও আত্মার সদ্গতি হয়ে যাবে। ত্রিলোচন কানে আঙুল দিল। ছিছি সর্দারজি, ওতে পাপ হবে। ময়দানে ছেড়ে দেওয়াই ভালো। ফাঁকা হাওয়া খাবে, বিনা পয়সায় ফুটবল খেলা দেখবে, ক্রিকেটের শখ থাকে তাও দেখতে পাবে। ড্রাইভার কোনো কথা বলল না, নেমে এসে গাড়ির দরজা খুলে ধরল। আমি বস্তাটা ধরে নামালাম, ত্রিলোচন পিছনে। এক জায়গায় গাছের নিচে এক সন্ন্যাসী বসেছিলেন, নিমিলিত নেত্র, বিচিত্র রয়ের আলখাল্লা, পাশে একটা গোপীযন্ত্র। ভাবলাম এই সন্ন্যাসীর কাছাকাছি বেড়ালটাকে ছেড়ে দিই। পরের জিনিস খেয়ে পরের জামাকাপড় নষ্ট করে জীবনে অনেক পাপ করেছে। তবু সাধুর সান্নিধ্যে তার অমীয় বচনের কিছুটা কানে গেলে ও উদ্ধার হয়ে যাবে। সবে থলির মুখ খুলতে গিয়েছি, পিছনে বজ্রকণ্ঠ, হিন্দিতে। কি ওতে? ভদ্রলোক চমকে মুখ ফিরিয়ে দেখলাম সন্ন্যাসী কৌতূহলী দৃষ্টি মেলে দেখছেন। ত্রিলোচন বলল, প্রভু, মার্জার। ক্যা? এবার বজ্রকণ্ঠ আরও জোর। আমি বললাম, আজ্ঞে বিল্লি। আমার কথার সমর্থন করেই থলির মধ্য থেকে শব্দ হল মিয়াও। সন্ন্যাসী ভ্রুকুঞ্চিত করলেন। বিপদ। আমি আর ত্রিলোচন ব্যাপারটা বুঝিয়ে বললাম। বেড়ালের অত্যাচারের কাহিনী আমাদের দুরবস্থা। গোপীযন্ত্র দেখেছিলাম, ত্রিশূলটা লক্ষ্য করিনি। সেই নিয়ে সন্ন্যাসী তেড়ে উঠলেন। ভাগই আসে, এখানে বিল্লি ছাড়তে এসেছে। আফিংয়ের জন্য একটু দুধ নিই। ঈশ্বরের উপাসনা করব না দুধ সামলাবো? যাও যাও, অন্য কোথাও যাও। সন্ন্যাসীর চেহারা দেখে থলি বগলে করে দুজনেই ছুটে ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সি আরও খানিকটা এগিয়ে গেল। ত্রিলোচন বলল, বেড়ালটারই বরাত দাদা। কোথায় গ্র্যান্ড হোটেলের আওতায় থাকত, ভালো মন্দ খেত, তার হলো না। তা আমরা কি করব? একটা বিরাট নালা, তার পাশে ঢালু জমি, কি একটা ক্লাবের তাঁবু। থলির ভেতর বেড়ালটা তর্জন গর্জন করছে, তাই আর সাহস করে তাকে আমাদের পাশে রাখিনি। লাগেজ ক্যারিয়ারে পুড়েছিলাম। ট্যাক্সি থামিয়ে থলেটা বের করলাম, তারপর দুজনে এগিয়ে গেলাম নালার পাশে। ও, আপনারাই রোজ এ কাজ করেন? চমকে মুখ ফিরিয়ে দেখলাম ঢালু জমিতে একটা দারোয়ান শুয়েছিল। সে আস্তে আস্তে উঠে বসল। আমরা রোজ? হ্যাঁ, আজ ধরে ফেলেছি বলে বোকা সাজছেন? রোজ রোজ এখানে আবর্জনা ফেলে যান, গন্ধে ক্লাবের বাবুরা টিকতে পারে না। আবর্জনা কেন হবে? ত্রিলোচন চেঁচিয়ে বলল, বেড়াল বেড়াল ছাড়ছি আমরা। বেড়াল ছাড়ছেন? লোকটা দুটো চোখ প্রায় কপালে তুলল। তার মানে ক্লাবে বেড়াল ছাড়ছেন কি? বছরে চাঁদা কত জানেন? 120 টাকা, ঢোকবার ফি 50। আমি বোঝাবার চেষ্টা করলাম, বেড়ালটা ক্লাবের সদস্য হতে চায় না দারোয়ানজি, শুধু এইখানে থাকবে, ঘোরাঘুরি করবে। বাহ, বেশ চমৎকার কথা বলেছেন তো। ক্লাবের তাঁবুতে থাকবে, লনে বেড়াবে, দরকার হলে মেম্বারদের চেয়ারে বসবে, সব বিনা চাঁদায়। ফিস্টের সময় এসে ভাগও বসাবে, একেবারে বিনামূল্যে। ত্রিলোচন খেপে গেল। বস্তা কাঁধে ফেলে বলল, এত কথার দরকার কি দাদা? ময়দানে কি জায়গার অভাব? চলো অন্য কোথাও ছেড়ে দিই। বেড়াল নিয়ে আবার ফিরে এলাম। আমরা সিটে, বেড়াল লাগেজ ক্যারিয়ারে। ট্যাক্সি এগিয়ে চলল। এবার এমন জায়গায় থামলাম যেখানে কাছাকাছি কোনো তাঁবু নেই, কেবল ঘাসে ঢাকা মাঠ। ত্রিলোচন বলল, দাদা,
বেড়াল ছাড়ার আদর্শ জায়গা, কেউ কোনো আপত্তি করবে না। এবার নির্বিবাদে থলির মুখ খুলে বেড়ালটা ছেড়ে দিলাম। ভেবেছিলাম মুক্ত হয়ে বেড়ালটা ছুটে পালিয়ে যাবে, কিন্তু তা করল না, গুঁড়ি মেরে চুপ করে বসে রইল। বাহ, এ তো বেশ ভালো জাতের মশাই, চমৎকার গড়ন। এক মারোয়ারি ভদ্রলোক পদচারণা করছিলেন, ব্যাপার দেখে তিনি কাছে এসে দাঁড়ালেন। বেড়ালটার গড়ন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু এই দিব্য গড়নের মূলে আমাদের সর্বনাশের মাত্রা কতখানি সেটা আর ভদ্রলোককে বোঝাবার চেষ্টা করলাম না। তিনি নিচু হয়ে বেড়ালটাকে কোলে তুলে নিলেন, আর অবাক কাণ্ড, বেড়ালটা মরার মতো চোখ বুজে পড়ে রইল। হাত দিয়ে গলায় সুরসুরি দিলেন। বেড়ালটা ঘর ঘর শব্দ তুলে সেবা উপভোগ করতে লাগল। এমন বাড়িয়া চিজ বিশেষ দেখা যায় না, পার্সিয়ার বিল্লিই হবে বোধহয়। একে কি ময়দানে হাওয়া খাওয়াতে নিয়ে এসেছেন? সত্যি কথাটাই বললাম, আপদ বিদায় করতে এসেছি, ময়দানে ছেড়ে দিয়ে যাব। ভদ্রলোক অবাক হয়ে আমাদের দিকে চেয়ে রইলেন। অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না। তারপর অতি কষ্টে এক সময়ে উচ্চারণ করলেন, মানুষ বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি, আপনারা সেই মানুষ? কথাটা যথেষ্ট অপমানজনক। আমাদের দুজনকে দেখে শিম্পাঞ্জি ভাবার কোনো সম্ভাবনা নেই। বিধাতার শিল্প নৈপুণ্যের উদাহরণ হয়তো আমরা নই, কিন্তু দেখলে মানুষ বলে বোঝা যায়। তাই রেগে বললাম, কি চান আপনি? আমরা মানুষ নই তো কি? ভদ্রলোক চোখ দুটি নিমিলিত করে মধুর ভঙ্গিতে হাসলেন। দুটো হাত, দুটো পা আর এদিক ওদিকে নাক মুখ থাকলেই কি মানুষ হয়? মানুষের হৃদয় কোথায় আপনাদের? দিল? ত্রিলোচন বুকে হাত দিয়ে বলল, কেন, এই যে ধুকপুক করছে, আপনার হাড় জ্বালানো কথা শুনে তার গতি আরও বেড়ে গেছে। মারোয়ারি হাত নেড়ে বললেন, না না, ও শব্দ তো জানোয়ারের বুকে হাত রাখলেও পাওয়া যায়। মানুষের দয়া, মায়া, মমতা এসব আছে আপনাদের? থাকলে এই অবলা জীবকে এভাবে নির্বাসন দিতে পারতেন না। মা জানকীকে নির্বাসন দিয়ে রামজির কি হাল হয়েছিল, রামায়ণে পড়েছেন নিশ্চয়। আমরা এমন পৌরাণিক উপমায় বিস্মিত হলাম। মা জানকী বোধহয় উপমাটার তারিফ করল, একটা চোখ খুলে মৃদু কণ্ঠে বলল, মিয়াও। আপনাদের সঙ্গে গাড়ি আছে? গাড়ি মানে ট্যাক্সি? ঠিক আছে, চলুন। ভদ্রলোক বেড়ালটাকে আদর করতে করতে আমাদের সঙ্গে চললেন, মুখে অনর্গল বাণী। পৃথিবীর সব সুযোগ সুবিধাটুকু আপনারা নিয়ে যাচ্ছেন, জায়গা নিয়ে মোকাম বানাচ্ছেন, গাছপালা, জন্তু জানোয়ার সব আপনাদের খাদ্য করে তুলেছেন। এমনকি বিল্লির খাদ্য, মাছলি, তাও আপনারা ছাড়েননি। ওদের খাদ্য কেড়ে নিয়েছেন, আবার ওদের মাথার আচ্ছাদনটুকুও কেড়ে নিতে চাইছেন। ঠিক। শেষ দিকে ভদ্রলোকের কণ্ঠস্বর গাঢ় হয়ে গেল, দুই এক ফোঁটা অশ্রুও হয়তো মুখের উপর ঝরে পড়ল। এর দিকে চোখ ফেরালেও কি আপনাদের কষ্ট হয় না? দেখুন, চেয়ে দেখুন। আমরা চেয়ে দেখলুম, বেড়ালের দিকে নয়, ভদ্রলোকের দিকে। ততক্ষণে তিনি মোটরের পিছনের ডালাটা খুলে বেড়ালটাকে রেখে দিয়ে ডালাটা বন্ধ করে দিয়েছেন। যান, নিয়ে যান বাড়িতে। আপনারাই তো ওকে দেবতা বলেন, ষষ্ঠী ঠাকুরন। দেবতাকে বাড়ি ছাড়া করতে আছে? আমরা দুভাই ট্যাক্সিতে উঠে বসলাম। ট্যাক্সি ছুটল। উঁকি দিয়ে দেখলাম ভদ্রলোক হাততালি দিয়ে ভজন গাইছেন, হয়তো আমাদের মঙ্গলের জন্যই। ত্রিলোচন বলল, দাদা, এবার আর মানুষের ধারে কাছে নয়, একেবারে জনমানবহীন মাঠে ছেড়ে দেওয়া যাক। চলো, ঘোড় দৌড়ের মাঠের দিকে যাই। সেখানে কেউ থাকবে না? সন্দেহ প্রকাশ করলাম। আজ বুধবার, রেস তো সেই শনিবার, আজ আর কে থাকবে? সন্ধ্যা হয়ে আসছে, এখন কি আর ঘোড়াদের ট্রেনিংয়ের জন্য নিয়ে আসবে? ট্যাক্সি ঘোড়দৌড়ের মাঠের পাশে থামল। জনহীন মাঠ, কেউ কোথাও নেই। ট্যাক্সি ড্রাইভারও সাফ কথা বলে দিয়েছে, এই শেষ, আর সে ঘুরতে পারবে না। বিল্লিকে এখানেই ছাড়তে হবে, নয়তো বাবুরা সঙ্গে নিয়ে যাক। থলিটা হাতে নিয়ে মাঠের মাঝখানে এসে দাঁড়ালাম। ছাড়তে যাব এমন সময় ত্রিলোচন বাধা দিল। 1 মিনিট দাদা। আবার কি হলো? 6টা 26 পর্যন্ত সময়টা খারাপ, যাত্রা নাস্তি।
বেড়ালের একরকম যাত্রাই তো, নতুন ধরনের জীবনযাত্রাও বলা যেতে পারে। 6:27 হতেই থলির মুখ খুলে দিলাম। ভেবেছিলাম অচেনা জায়গায় বেড়ালটা থলি থেকে বের হতে চাইবে না, কিন্তু আশ্চর্য কাণ্ড, থলির মুখটা খোলার সঙ্গে সঙ্গে তীর বেগে বেরিয়ে পড়ল, এত দ্রুত যে একটা হলদে চলন্ত আভা ছাড়া আর কিছু আমাদের চোখে পড়ল না। ত্রিলোচন বলল, মাঠের গুণ দেখো দাদা, বেড়াল ঘোড়া হয়ে গেল। এভাবে রেসের দিন ছুটতে পারলে ট্রেনাররা ওকে লুফে নেবে, ওর বরাত খুলে যাবে। আমি বললাম, আমরা একটা কাজ করি ত্রিলোচন, সোজা ট্যাক্সিতে না গিয়ে এখানে কিছুক্ষণ ঘুরপাক খাই, তাহলে বেড়ালটা আমাদের আর অনুসরণ করতে পারবে না। তুমি পাগল হয়েছ দাদা? ও এখন মুক্ত জীবনের সন্ধান পেয়েছে, আর কি সংসারে ফিরবে? তবু আমরা দুজনে ঘুরতে শুরু করলাম। ঘোড়াগুলো যে পথে পাক দেয় সেই পথে। দুজনে যখন বেশ ঘর্মাক্ত, তখন ট্যাক্সিতে এসে উঠলাম। পিছনের ডালাটা খোলা ছিল, সেটা বন্ধ করে ত্রিলোচন আমার পাশে এসে বসল। এতক্ষণ পরে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বেলা 11:30টায় ট্যাক্সি চেপেছি, এখন 7টা বাজে। তা হোক, পালের গোদাটাকে সরিয়ে দিতে পেরেছি, এ আনন্দ আমাদের রাখবার ঠাঁই নেই। ট্যাক্সি ছাড়তে ত্রিলোচন গান শুরু করল, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। আমি বললাম, কিসের দ্বার ত্রিলোচন? ত্রিলোচন গান থামিয়ে বলল, বেড়াল তাড়াবার দ্বার দাদা, এইবার দেখো না বাকি কটার কি হাল হয়। যুদ্ধে জেনারেল পালালে সৈন্যদের যেমন ছত্রভঙ্গ অবস্থা হয়, ঠিক তেমনই। বাড়ি পৌঁছালাম 8:45টায়। বাড়ির সামনে থামতেই এক কাণ্ড, বাকি বেড়াল কটা ট্যাক্সি ঘিরে ফেলল। মেয়াও মেয়াও শব্দে পাড়া মুখরিত। ত্রিলোচন বলল, দেখলে দাদা, ওষুধ কাজ করতে আরম্ভ করেছে। ওদের মুখ চোখের কিরকম অসহায় ভাব লক্ষ্য করেছ? নিচু হয়ে দেখলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। বেড়ালদের মুখ চোখের ভাব সম্বন্ধে আমার খুব বেশি জ্ঞান নেই। শুধু দেখলাম একগাদা চোখের তারা জ্বলজ্বল করে জ্বলছে। ড্রাইভার কিন্তু অন্য কথা বলল, না বাবু, আসল ব্যাপার কি জানেন? যে থলিতে বিল্লিটা পুড়ে নিয়ে গিয়েছিলেন, সেটা লাগেজ ক্যারিয়ারে রয়েছে। তাতে এরা মছলির গন্ধ পাচ্ছে। দেখছেন না সবাই মোটরের পিছন দিকে ঘোরাফেরা করছে? তাও সত্যি, ওটাই আমাদের বাজারের থলি, এতেই মাছ মাংস আনা হয়। যাক, ডালাটা খুললাম থলেটা বের করার জন্য, কিন্তু থলে বের করা আর হলো না। লাফিয়ে পিছিয়ে এলাম, শুধু আমি নয়, ত্রিলোচনও। থলেটা পাতা রয়েছে, তার উপর গোদা বেড়ালটা ঘুমাচ্ছে, তার পাশে হৃষ্টপুষ্ট কুচকুচে কালো আরও একটি। গোদাটা বোধহয় ঘোড়দৌড়ের মাঠ থেকে এটিকে সংগ্রহ করে এনেছে। ডালাটা খুলতেই বিকট শব্দে ম্যাও করে গোদা লাফিয়ে পড়ে বাড়ির মধ্যে ঢুকল। তার পিছন পিছন বাকি 7টা। ত্রিলোচনের দিকে ফিরে দেখি সে রাস্তার উপর ছিটকে পড়েছে, দাঁতে দাঁতে ঠক ঠক করে শব্দ হচ্ছে, আর বলছে, দাদা ভূমিকম্প, মাটি দুলছে, জল দুলছে, পৃথিবী দুলছে। লিসেন চ্যানেলে আজকে শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল বিড়ম্বিত।